শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। যশোর, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে তীব্রতা বেশি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। চট্টগ্রাম নগরীতে অগ্নিঝুঁকিতে অর্ধশত মার্কেট। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা। ফায়ার সার্ভিসের তাগাদায়ও টনক নড়ছে না কর্তৃপক্ষের। ঠাকুরগাঁওয়ে পানির দামে বিক্রি হচ্ছে শসা, 1-1.5 টাকা কেজি। ক্ষেত থেকে শসা তুলছেন না কৃষকদের অনেকে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন GPH কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত সংবাদ। তাপদাহে পুড়ছে দেশের বিভিন্ন জেলা। বেশি তীব্র হয়ে উঠেছে যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী ও ঈশ্বরদীর তাপমাত্রা। আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। দেশে আরও 2 দিন হিট অ্যালার্ট বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড গরম, বাতাসে 86% আপেক্ষিক আর্দ্রতা, জ্বালা ধরাচ্ছে শরীরে, ঝরছে ঘাম। তীব্র তাপপ্রবাহে ভয়ঙ্কর হয়ে উঠেছে এপ্রিল মাস। আবহাওয়া অধিদপ্তরের সকাল 9টার রিপোর্ট অনুযায়ী 12টি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। যশোরে 42.6, চুয়াডাঙ্গায় 42.4, পাবনার ঈশ্বরদীতে 42 ও ঢাকায় 40.4 ডিগ্রি সেলসিয়াস। বেশিরভাগ জেলার তাপমাত্রা 37 ডিগ্রি ছাড়িয়েছে। আবহাওয়া না, বাতাস বুতাস হলে ঠান্ডা হলে না, তাও কাজ কাম হবে। গরমে আমার গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে, প্রচুর রোদ। তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। কাজে যেতে সাহস করছেন না অনেকে। একটু সময় পেলে গাছের ছায়ায় জিরিয়ে নিচ্ছেন কেউ কেউ। তৃষ্ণা নিবারণে ভিড় করছেন শরবত ও ডাবের দোকানে। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। কাম কাজ করতে খুব সমস্যা হচ্ছে, মানে তাপমাত্রা খুব এতই বেশি। গরম, প্রচুর গরম। গরমের জন্য লোকজন নাই, কিছু নাই, সামাদ বসা আছে। টানা তাপপ্রবাহের কারণে নষ্ট হয়ে যাচ্ছে জমির ফসল, শুকিয়ে যাচ্ছে পাটের চারা। দুশ্চিন্তায় চাষিরা। পাট তো মনে করছেন বুনছিলাম, বৃষ্টির পানির অভাবে পাট মারা গেল। মেশিনের পানি দিয়েও তো কুল পাচ্ছি না, পাট সব শেষ, পড়া যায়। বৃষ্টি নাই, বৃষ্টির কারণে খরান, খুব খরানের জন্য পাট সব পড়া যাইতেছে। এবার আর পাট হবে না। যে আশায় বুনছিলাম সে আশায় পাট হবে না। আশা করা যায় আমার ধ্বংস। মনে করো সব পড়া গেছে। 20 থেকে 40 হাজার টাকা হলে মাছ 40 শতক জমি করেছিল। তীব্র গরমে দেশের বিভিন্ন হাসপাতালে বেড়েছে রোগীর ভিড়। এদের বেশিরভাগই ডায়রিয়ায় আক্রান্ত। শ্বাসকষ্ট ও জ্বরের রোগীও বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বেড়েছে হিট স্ট্রোকের ঝুঁকিও। এই পরিস্থিতি সহসাই কাটছে না। আবহাওয়া অফিস হিট অ্যালার্ট 23 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। তারা জানিয়েছে রংপুর বিভাগের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী 5 দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। জনজীবনে তীব্র তাপপ্রবাহের প্রভাব সম্পর্কে চুয়াডাঙ্গা ও রাজশাহী থেকে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। চুয়াডাঙ্গার তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে যাবে গতকালকের মতো, এটাই আবহাওয়া অফিস আশঙ্কা করছে। তীব্র গরমে চুয়াডাঙ্গার রাস্তাঘাট ফাঁকা হয়ে গিয়েছে। চুয়াডাঙ্গাতে সাধারণ মানুষ সাধারণভাবে চলাচল করতে পারছে না। হাসপাতালে বেড়েছে রোগীদের ভিড়। হাসপাতালে আমি গিয়েছিলাম গতকাল রাতে, সেখানে ডায়রিয়া ওয়ার্ডে আমি 111 জন রোগী দেখেছি, যেখানে বিছানার সংখ্যা মাত্র 5টি। গাদাগাদি করে বারান্দায় রোগীর ভিড়, এবং চিকিৎসকরা যেটা জানালেন সেটা হচ্ছে যে ডায়রিয়ার সংখ্যা কিন্তু আরও বাড়বে। রাজশাহীতে গেল 5 থেকে 7 দিনে এই হিট ওয়েভ বা তাপ প্রবাহের ফলে যে স্বাভাবিক জীবনযাত্রা বেশ বিপর্যস্তের পথে, এবং আপনারা জানেন যে প্রতিদিনই তাপমাত্রা 40 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে। অর্থাৎ গত 5 থেকে 7 দিন প্রতিদিনই তাপমাত্রা 40 ডিগ্রির উপরে ছিল। এর ফলে কিন্তু বিশেষ করে খেটে খাওয়া বা নিম্ন আয়ের যারা মানুষ
তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি প্রায় বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং হাসপাতালগুলোতে যে রোগী ভর্তির পরিমাণ, বিশেষ করে গরমকালীন যে অসুস্থতা, বিশেষ করে হিট স্ট্রোক বা শিশুদের বিভিন্ন ধরনের নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের কারণে, বিভিন্ন ধরনের রোগের কারণে তারা বেশ অসুস্থ হয়ে হাসপাতালগুলোতে ভর্তি আছেন। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে রাজশাহীতে কিন্তু এর আগেও গরম ছিল, কিন্তু এবছরের গরমটা যদি বলি অনুভূত তাপমাত্রা বেশ অসহনীয়, ফলে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি বেশ বিপর্যস্ত। বিশেষ করে খেটে খাওয়া বা নিম্ন আয়ের মানুষ দুপুর 1টার পর থেকে বিকেল 3টা বা 5টা পর্যন্ত তারা বাইরে বের হতে পারছেন না। রাজধানী ঢাকার উপর দিয়েও বইছে তাপপ্রবাহ। জনজীবনে এর প্রভাব সম্পর্কে মিরপুর থেকে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, লোকজনের অবস্থা কেমন দেখছেন? তীব্র এই যে দাবদাহ চলছে, সেখানে কিন্তু জনজীবন একেবারেই বিপর্যস্ত। মানুষের জীবনে কিন্তু নাভিশ্বাস উঠে গেছে এই গরমে। দুপুর 2টা বাজে মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায় আমি রয়েছি। এটি একটি ব্যস্ত এলাকা। আমার পেছনে যদি দেখায় দেখবেন যে মোটামুটি বেশ ফাঁকাই। এই সময় কিন্তু এই সড়কটি এরকম ফাঁকা থাকার কথা না। ঠিক এই তীব্র গরমের কারণেই মানুষ বাসা থেকে খুব একটা বের হচ্ছেন না, কারণ এই গরমের যে বাইরের যে পরিস্থিতি, এখানে বেশিক্ষণ টেকা বেশ মুশকিল। এই মিরপুর 10 নম্বর চত্বরকে ঘিরে যে ফুটপাতে যে দোকানগুলো রয়েছে, বিভিন্ন দোকান রয়েছে, সেই দোকানগুলোও কিন্তু দোকানিরা এখন বন্ধ রেখেছেন। এখানে এই তীব্র রোদে দাঁড়িয়ে কিংবা এই রোদে দাঁড়িয়ে এখানে দোকান করা সম্ভব না, এই কারণেই বন্ধ রয়েছে। আজ দুপুর 12টায় যে সর্বশেষ আপডেটটি দিয়েছে আবহাওয়া অফিস, সেখানে কিন্তু আজ ঢাকায় তাপমাত্রা কিন্তু যেখানে 36.3 ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে এবং সেখানে বাতাসের আর্দ্রতা ছিল 53%। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে 3 দিনের যে হিট অ্যালার্ট জারি করা হয়েছিল সেটি কালকে নাগাদ শেষ হবে, তবে এটি অব্যাহত রাখবে তারা, এমনটাই জানিয়েছে। কাল নাগাদ হয়তো তারা নতুন করে আবার হিট অ্যালার্ট জারি করবে এবং সেটি কতদিন জারি করা হবে সেটি হয়তো কালকেই জানা যাবে। আর এই আবহাওয়া অফিস কিন্তু এখন পর্যন্ত এই গরম কমার বিষয়ে কোনো সুখবর এখনও দিতে পারছে না। আগামী 24 থেকে 25 এপ্রিলের দিকে সিলেট অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হবে এবং সে কারণে কিছুটা তাপমাত্রা কমবে, তবে 27-28 এপ্রিল অর্থাৎ মাসের শেষের দিকে আবারও তাপমাত্রা বাড়বে। এখন যে তাপমাত্রা রয়েছে তার চেয়ে 1-2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও বাড়বে, অর্থাৎ এই মাস জুড়েই এরকম গরম অনুভূতি হবে এমনটাই জানিয়েছে। আর এই তীব্র গরমের কারণে কিন্তু যে খেটে খাওয়া মানুষ যারা রাস্তায় বেরিয়েছেন, রিক্সা চালক থেকে। তাপপ্রবাহ সম্পর্কে মিরপুর থেকে জানাচ্ছিলেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে চট্টগ্রামের আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী এই কমপ্লেক্স উদ্বোধনের পর সেখানকার আর্টিলারি বা গোলন্দাজ জাদুঘর পরিদর্শন করেন। সে সময় তিনি মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী কামান, আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ এবং গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনের গৌরবময় ইতিহাস সম্পর্কে অবগত হন। মুজিব ব্যাটারি বাংলাদেশের প্রথম আর্টিলারি ইউনিট বা ভারী অস্ত্র সংবলিত ইউনিট। মুক্তিযুদ্ধ চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর 80 জন বাঙালি সদস্যকে নিয়ে এই বাহিনী গঠিত হয়। চট্টগ্রাম নগরীতে অগ্নিঝুঁকিতে রয়েছে অর্ধশত মার্কেট। যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা থাকলেও ফায়ার সার্ভিসের বারবার তাগাদাতেও টনক নড়ছে না মার্কেট কর্তৃপক্ষের। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে 1 বছর আগে দেয়া ফায়ার সার্ভিসের সুপারিশমালার বাস্তবায়ন হয়নি 1%। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে মার্কেটের সংখ্যা 100টি। সরু ঘিঞ্জি পরিবেশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব মার্কেটের অর্ধেকেই নেই যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা, ফলে মাঝে মধ্যেই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে নগরীর রিয়াজউদ্দিন বাজার, তামাকু মন্ডি, জহুর হকার্স ও টেরিবাজার এলাকার মার্কেটগুলো। তারের জঞ্জাল আর সরু পথের এসব মার্কেটে আগুন লাগলে নেই ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সুবিধা, নেই পানির উৎস।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ মার্কেটগুলোতে জলাধার তৈরি, অগ্নি নির্বাপক সামগ্রী নিশ্চিত করার সুপারিশ করলেও 1 বছরেও তা আমলে নেয়নি মার্কেট কর্তৃপক্ষ। আমরা পরামর্শ প্রদান করতে পারি, বাট আমরা যদি যাকে পরামর্শ প্রদান করব উনি যদি সেটাকে সঠিকভাবে বাস্তবায়ন না করেন তাহলে দেখা যাচ্ছে যে ঝুঁকির পরিমাণটা বেড়ে যাচ্ছে। মার্কেট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি যেন আমাদের যে প্রেরিত সুপারিশগুলো যেন বাস্তবায়ন করেন। এতে দেখা যাচ্ছে যে জনগণের বা জানমাল সহ মার্কেটের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। অগ্নি ঝুঁকির কথা স্বীকার করে নানা সীমাবদ্ধতায় ফায়ার সার্ভিসের সুপারিশ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলে জানায় ব্যবসায়ী নেতারা। যেহেতু গিঞ্জি এলাকায় এটি আসলে অগ্নিকাণ্ড সংঘটিত হলে একটু সমস্যা আছে, সেজন্য আমরাও কিন্তু সমিতির পক্ষ থেকে প্রতিটি দোকানে ফায়ার এক্সটিংগুইশার রাখার জন্য আমরা নির্দেশনা দিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে গেলে সবার তো পর্যাপ্ত থাকে না। তো আমি বলবো যে যারা সংস্থা আছে, আপনার সিডিএ সংস্থা বলেন, অগ্নি নির্বাপন সংস্থা বলেন, আমরা পুলিশ সংস্থা বলেন, প্রেশার না গিয়ে সমন্বয় করে কাউন্সিলিং করে যদি এটাকে ঠিক করা যায়, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান করা সম্ভব। ফায়ার সার্ভিসের হিসেবে 2023 সালে চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 687টি, যেখানে আর্থিক ক্ষতি ছিল 17 কোটি টাকার বেশি। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। গতকাল রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে লাইফস্টাইল ম্যাগাজিন MW আয়োজন করে ব্যতিক্রমধর্মী নৃত্যানুষ্ঠান বেঙ্গল ইন মোশন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল স্কয়ার টয়লেট্রিজের ন্যাচারাল হার্বাল ব্র্যান্ড মায়া। জহুরুল হকের ক্যামেরায় মৌমিতা জান্নাতের রিপোর্ট। মাত্র 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য অপার। আর ধর্ম, সমাজ এবং সংস্কৃতির প্রভাবে সেগুলো কতটা বর্ণিল এবং উজ্জ্বলতা লাভ করেছে তারই এক ঝলক দেখা মিলল বেঙ্গল ইন মোশন শিরোনামের এই অনুষ্ঠানে। ভরতনাট্যম, মণিপুরী, কত্থকের মতো চিরায়ত ধ্রুপদের পাশাপাশি লোকজ জীবন, ঘনিষ্ঠ স্বতঃস্ফূর্ত লোকনৃত্য, নৃত্যের বিশুদ্ধ ধারার পাশাপাশি প্রাচ্য ও পাশ্চাত্যের ফিউশন এবং সমকালীন নৃত্যভঙ্গির সমন্বয়ে 1.5 ঘণ্টার অনবদ্য এই আয়োজনটি ছিল লাইফস্টাইল বিষয়ক ম্যাগাজিন MW বাংলাদেশের। MW ম্যাগাজিনটা যখন আমরা ঢাকাতে নিয়ে আসি বাংলাদেশে, আমাদের কিন্তু প্রত্যেক বছরই আমরা ট্রাই করি কোনো না কোনো ইনোভেটিভ নতুন কিছু আমরা যাতে আমাদের অডিয়েন্স যারা আছে, রিডার্স যারা আছে তাদেরকে যাতে আমরা দিতে পারি। সো আমাদের ওয়ার্ল্ড ড্যান্স ডে হচ্ছে 19th of April। ওখান থেকে দেন পহেলা বৈশাখের সেলিব্রেশন দুইটা মাথায় রেখে আসলে ইভেন্টটা প্ল্যান করা। এর আগেও আমরা কিন্তু একটা ইভেন্ট করেছিলাম ঢাকা ডায়োরামা। ওখানে প্রায় 25 জনের লাইন আপ ছিল, আর্ট এক্সিবিশন ছিল। একদম সিনিয়র আমাদের হাশেম খান থেকে যারা ইয়াং আর্টিস্ট আছে সবাইকে নিয়ে আমরা অ্যারেঞ্জ করেছিলাম, ওটা অর্গানাইজ করেছিলাম। তো এবার আসলে ওইটাই মাথায় রাখা যে আসলে একটা ম্যাগাজিন জাস্ট মান্থলি বের করলাম, পড়লো, বাট একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করা কমিউনিটিতে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমার মনে হয়। ওইখান থেকে আসলে ইভেন্টটা প্ল্যান আছে, নেক্সটে আরও ভালো ভালো ইভেন্ট করবো ইনশাল্লাহ। উই আর ভেরি লাকি যে আমরা আসলে স্কয়ার টয়লেট্রিজকে আমাদের সাথে পেয়েছি, যেই জন্য ইভেন্টটা হয়েছে। নাইলে আসলে এই ধরনের ইভেন্ট, এই হাই বাজেটের ইভেন্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় একটা ম্যাগাজিনের জন্য আসলে। নৃত্য শুধু সঙ্গীত, গতি, ছন্দ ও মুদ্রার জটিল সমীকরণ নয়, বরং জাতির ইতিহাস, সংস্কৃতি ও জীবন দর্শন প্রকাশের সুপ্রাচীন ভাষা। অথচ সমৃদ্ধ এই শিল্প মাধ্যমটি পৃষ্ঠপোষকতার অভাবে বরাবরই কোণঠাসা। তবে দেশীয় সংস্কৃতির পরিচর্যায় সবসময়ের মতো এবারও এগিয়ে এসেছে দেশীয় প্রতিষ্ঠান স্কয়ার। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হার্বাল ব্র্যান্ড মায়া ছিল পুরো আয়োজনটির পৃষ্ঠপোষক। এবার যখন এই প্রোজাল্টটা আসছে আমি সাথে সাথে কিন্তু হ্যাঁ বলেছি। সো এরকম আগামীতেও আমার আছে, প্ল্যান আছে যে এটার সাথে আরও বেশি বেশি করে পৃষ্ঠপোষকতা করা। এবং আজকে বসেও আমরা এখানে আলাপ করছিলাম কয়েকজনের সাথে যে এইগুলাকে নিয়ে, নাচের নিয়ে আমরা কীভাবে এগিয়ে যেতে পারি। মানে এই সংস্কৃতিটা আছে, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে অনেক কিছু হয়, কিন্তু কর্পোরেট স্পন্সারে খুব কম হয়। তো ওই জায়গাটা নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে এবং সেটা নিয়ে আমি কাজ করতে চাই। এই জিনিসগুলোতে কিন্তু লাভের দিকটা তাকালে হবে না, এটা একটা রেসপন্সিবিলিটি। তো আমি যখন আমার প্রোডাক্টটাকে প্রমোট করছি, আমি সাথে সাথে কিন্তু আমার দেশকে প্রমোট করছি, বিকজ এটা সম্পূর্ণ একটা বাংলাদেশি প্রতিষ্ঠান
এখানে বাংলাদেশের আমার ছেলেমেয়েরাই এখানে এর সাথে সম্পৃক্ত, এবং আমাদের যে সমস্ত কর্মকাণ্ড যার জন্য আমাদের সাফল্যটা কিন্তু আমাদের বাংলাদেশের সন্তানরা নিয়ে আসছে। এটা মানে উইন উইন সিচুয়েশন হয়। যেমন আমার মায়া প্রোডাক্টটা, এটাকে আমি কিন্তু প্রমোট করছি, কিন্তু একই সাথে আমার দেশের কালচারকে বা শিল্পকে বা সংস্কৃতিকেও কিন্তু আমি প্রমোট করছি সাথে পাশাপাশি। তো এটা একটা উইন উইন সিচুয়েশন, এবং এইভাবে এগিয়ে যাওয়া অনেক সহজ। এই জন্যই আমি এই চিন্তাটা করি। দেশসেরা শিল্পী এবং সংগঠনের অংশগ্রহণে মনোরম এই নৃত্য সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর এবং দেশের অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। So we saw 10 very different styles of dance, very different styles of music, and also I love the costumes as well, the colour involved. It really reflected for me the beauty and the colour of Bangladesh. I enjoyed a variety of performances, dancing performances in and around this region, and some are very traditional, I can feel, and some are very modern, innovative, creative one, and I sense the lots of creativities. আয়োজনটির কিউরেটর ছিলেন কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। ওয়ার্দা রিহাবের মণিপুরী নৃত্য যেমন মন কেড়েছিল সবার, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে এরই মধ্যে সুনাম কুড়িয়ে আনা তরুণ শিল্পী হৃদি শেখের লোকনৃত্য চোখ ফেরাতে দেয়নি কারো। তবে এদেশের নৃত্যাঙ্গনের গুণী শিল্পী সাদিয়া ইসলাম মোয়ের বৈশাখী পরিবেশনা পরিপূর্ণতা দিয়েছিল পুরো আয়োজনের। বর্তমান সময়ে শুদ্ধ নাচের থেকে মানুষ কিন্তু ওই কন্টেম্পোরারি ফিউশন নাচ এমনভাবে করছে বলিউড স্টাইলে, তো সেই দিক থেকে চিন্তা করে আমরা ভাবলাম যে শুদ্ধ নাচ দিয়ে শুরু করি আমরা। তো অনেক দিন পরে এরকম একটা শুদ্ধ নাচ, তারপরে ফিউশন ছিল, সব কিছু মিলিয়ে তারপর আমাদের লোকজ নৃত্য সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করেছি আমি যে এইভাবে করার জন্য। স্কোয়ার টয়লেটারিজ আবার স্পন্সর করেছে, এটা আসলে আমার কাছে খুব আশাব্যঞ্জক মনে হচ্ছে। ঢুকতে অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতে পারছিলাম যে অসম্ভব ভালো একটা সব কিছু মেলানো একটা জিনিস হতে যাচ্ছে ইনশাল্লাহ। এত ভালো গেস্ট, এত সুন্দর আয়োজন, এত সুন্দর একটা জায়গা, সব কিছু মিলে না পরিবেশটাকে আরও অনেক সুন্দর করে ফেলেছেন, এবং খুব ভালো লাগলো অনেক দিন পরে এত সুন্দর একটা আয়োজনের একটা অনুষ্ঠানের একটা পার্ট হতে পেরে ভীষণ ভালো লাগছে। কোনো ফর্মটা বাদ যায়নি, এখানে কন্টেম্পোরারি, একটু ফোক স্টাইল, একটু মডার্ন সব মিলানো ছিল। আমার তো অবশ্যই ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে যে এখানে আমাদের দেশের নামি দামি যারা আছেন সম্মানিত ব্যক্তিরাও ছিল, এবং আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম যদি আরও বেশ কয়েকটা করা যায় আমাদের নাচের মান আরও অনেক উন্নত হবে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। চলতি বোরো মৌসুমে ৪৫ টাকা কেজি দরে ১১ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩২ টাকা কেজি দরে ৫ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। ৭ মে থেকে পরবর্তী ৪ মাস এ কর্মসূচি চলবে। হাওড় অঞ্চল থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। সকালে সচিবালয়ে খাদ্য পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়, গেল বারের চেয়ে এবছর ধান ২ টাকা ও চাল ১ টাকা বেশি দরে কেনা হচ্ছে। একই সময় প্রতি কেজি ৪৪ টাকা দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনার কথাও জানানো হয়। ৫০,০০০ মেট্রিক টন গম কেনার পরিকল্পনাও হয়েছে ৩৪ টাকা কেজি দরে। ঠাকুরগাঁওয়ে ১ বা ১.৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শসা। বাম্পার ফলন হলেও দাম খুবই কম থাকায় ক্ষেত থেকে শসা তুলতে চাইছেন না কৃষকরা। আবাদের খরচ তো দূরের কথা, শ্রমিকের মজুরিও উঠছে না। ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদরের গড়েয়া ঝলঝলি গ্রামের কৃষক সাইফুল মিয়া ২৩ বিঘা জমি পত্তন নিয়ে শশা চাষ করেছেন। এ শশা আবাদে তিনি সার ও কীটনাশক সংগ্রহ করেছেন দোকান থেকে বাকিতে। ২৩ বিঘা জমিতে শশা আবাদে তার খরচ হয়েছে ১০ লাখ টাকারও বেশি। রমজানের শুরুতে ১,২০,০০০ টাকার শশা বিক্রি হয়েছে। এরপর দাম না থাকায় উৎপাদন খরচ তো দূরের কথা, লোকসানে নিঃস্ব হওয়ার পথে সে। ২৫ লক্ষ টাকা খরচ শশা বাড়িতে, উনি এখানে একটু ভাঙে পড়ে গেছে, মানে ওনার কোনো রাস্তা নাই। হতে সারের দোকানে যাচ্ছে, ওখানে টাকা যাচ্ছে, ব্যাংকে যাচ্ছে, ওখানে লোন দিতে পারতেছে না, কিস্তি দিতে পারতেছে না।
একই অবস্থা সদর উপজেলার নারগুন, মোহাম্মদপুর ও বেগুনবাড়ি, শালন্দর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকদের। শশার বাম্পার ফলন হলেও বাজারে দাম না থাকায় ক্ষেত থেকে শশা তুলতেই ভয় পাচ্ছেন কৃষক। 1 কেজি চিনি নিতে গেলে মনে করেন যে আমাদের 4 বস্তা শশা চলে যাচ্ছে, হিসাব করে দেখা যাচ্ছে যেটা হাজিরা খরচ এখনো আসে না। এইভাবে তো আর একটা মালিক কখনোই মাঠে মারা, আর শ্রমিক যেগুলো আছে সেগুলো বাতেই দিলাম। এই অবস্থায় শ্রমিকদের মজুরি পরিশোধে লোকসান হওয়ায় কৃষক সাইফুল মিয়া ক্ষেত ছেড়ে দিয়েছেন শ্রমিকদের হাতে। শ্রমিকরা প্রতি বস্তা 40 টাকা দরে ক্ষেত থেকে উত্তোলন করে বিক্রি করছেন ব্যবসায়ীদের কাছে। আর ওই 40 কেজির 1 বস্তা শশা বিক্রি হচ্ছে 60 টাকা মন বা 1.5 টাকা কেজি দরে। তখন 300 টাকা হাজিরা দিয়ে এখন দাম নাই, এখন 40 টাকা বস্তা। যেগুলো হাজিরা করছিল ওগুলা ও টাকা বাকি ফেলেছে 1,20,000। রমজান মাসে 40 থেকে 50 টাকা কেজি দরে শশা বেচাকেনা হলেও বর্তমানে শশার দাম নেই বললেই চলে। ঠাকুরগাঁও সদর উপজেলায় 130 হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। বাজার তো ফ্লাকচুয়েট করে, এখন যেহেতু যোগান বেশি এই জন্য একটু দাম কমতে পারে, কিন্তু কৃষকরা রোজার মাসে অনেক দাম পেয়েছে। তবুও আপনারা যে তথ্য দিলেন আমরা এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কথা বলবো। রমজানে কৃষক শশার ভালো দাম পেলেও এখন ন্যায্য দাম পাচ্ছে না তারা। মাছরাঙা নিউজ ডেস্ক। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের নিচে পড়ে বাম পায়ের আঙুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদের। সকালে খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য ট্রেনে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং হাসপাতালে নিয়ে আসা এক পথচারী জানান, সকাল 11টার দিকে অধ্যাপক আনু মোহাম্মদ খিলগাঁও রেলগেট এলাকায় ধীরে চলতে থাকা একটি ট্রেনে ওঠার চেষ্টা করেন। ট্রেনটি কমলাপুর যাচ্ছিল। এ সময় পা পিছলে চাকার নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বৈধ অবৈধ এখন প্রশ্ন হচ্ছে কি, এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না। দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক, আবার শুনতেছিলাম ও দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তাভাবনা করতেছেন। চিন্তাভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই। আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন, আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে পরিষ্কার হোক। সোমালিয়ায় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ ও 23 বাংলাদেশি নাবিক আজ স্থানীয় সময় বিকেল 4টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাবে বলে জানিয়েছে জাহাজের মালিক। বর্তমানে জাহাজটি দুবাই উপকূলে প্রবেশ করেছে বলে জানিয়েছে এসআর শিপিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুন করিম। নাবিকরা সবাই সুস্থ আছেন বলে জানান তিনি। পাশাপাশি জাহাজের 50,000 টন কয়লার সার্বিক অবস্থাও অনুকূলে আছে বলে জানানো হয়। জাহাজটি বন্দরে পৌঁছানোর পর পরদিন কয়লা খালাস করা হবে। জাহাজে থাকা 21 নাবিক সমুদ্রপথে জাহাজে আর বাকি 2 জন আকাশপথে দেশে ফিরবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। গত 14 এপ্রিল 32 দিন জিম্মি থাকার পর মুক্তি মেলে নাবিকদের। গেল 12 মার্চ জাহাজটি নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। যশোর, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে তীব্রতা বেশি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। চট্টগ্রাম নগরীতে অগ্নিঝুঁকিতে অর্ধশত মার্কেট। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা। ফায়ার সার্ভিসের তাগাদায়ও টনক নড়ছে না কর্তৃপক্ষের। ঠাকুরগাঁওয়ে পানির দামে বিক্রি হচ্ছে শশা। 1-1.5 টাকা কেজি। ক্ষেত থেকে শশা তুলছেন না কৃষকদের অনেকে। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।